উফ, আর পারছি না, খুব খিদে পেয়ে গেছে যে। সেই কোন সকালে বেরিয়েছি, নেহাত খুব কাছের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন বলে কথা, না হলে কিছুতেই এই গণ্ডগ্রামে আসতাম না। কখন খাবার দেবে কে জানে। দাদা, আপনাকে এবার ভাত দিচ্ছি, আর পিছনে শুক্তো আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন দাদা দিন। যাক বাবা, একটু খেয়ে যেন প্রাণ ফিরে পেলাম। খেতে বসতে বসতেই বিকেল গড়িয়ে গেল। প্রথমে 3 ঘন্টা ট্রেনে, তারপর আবার 2 ঘন্টা প্রায় বাস জার্নি করে এখানে নেমে আবার ভ্যানে করে পৌঁছতে হলো। খিদে তো পাবেই। কিরে সুকুমার, ভালো করে খা, লজ্জা পাবি না কিন্তু। আরে না 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 না, আমি খাচ্ছি। হ্যাঁ। এই কে আছো? সুকুমারকে আর কয়েকটা মাছ দাও। আরে ঠিক আছে ঠিক আছে। সবেমাত্র শুক্তো ছেড়ে মাছের পেটিতে হাত দিয়েছি, উফ, আর এই সময় ফোনটা বেজে উঠল। দেখি তো কে ফোন করেছে। বউ। হ্যালো হ্যালো, বলছি তুমি আজকেই বাড়ি ফিরে এসো। কেন, কি হয়েছে? মেয়ের খুব জ্বর, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আসছি। খাবার টেবিল থেকে উঠে দাঁড়াতেই পথ আটকালো মৈনাক। কি হলো রে, খাওয়া ছেড়ে উঠে পড়লি যে? আরে আমায় এখনই ফিরতে হবে রে। কেন? মেয়ের শরীরটা ভালো না, তাই বউ ফোন করেছিল। কিন্তু তুই এখন যাবি কি করে? এখন তো বাজে 5টা, আর লাস্ট ট্রেন 5:15-তে। তুই যদি এখনই বেরোস, তাও তুই ট্রেনটা ধরতে পারবি না। তাহলে উপায়? উপায় একটা আছে। এখান থেকে সোজা গেলেই ফেরিঘাট। যদিও সন্ধ্যের পর ফেরি বন্ধ হয়ে যায়, তাও নদীতে 2-1টা মাঝি নৌকো নিয়ে থাকে। ওদের বললে হয়তো পার করে দেবে। একবার বর্ধমান পৌঁছে গেলেই তুই ঠিক একটা কিছু পেয়ে যাবি। খুব ভালো, তাহলে এখনই বেরিয়ে পড়ি। শোন, আমি বরঞ্চ তোকে সাইকেলে করে পৌঁছে দিয়ে আসছি, না হলে আরো দেরি হয়ে যাবে। কথা শেষ করেই মৈনাক আমাকে সাইকেলে চাপিয়ে বেরিয়ে পড়ল ফেরিঘাট পর্যন্ত পৌঁছে যেতে। প্রায় মাইল খানেক রাস্তা। নে, এসে গেছি ফেরিঘাট। তুই আমার অনেক উপকার করলি রে ভাই। আরে না না, এতে উপকারের কি আছে। যা, তুই এবার যা। জায়গাটা খুব একটা ভালো না কিন্তু। হ্যাঁ, তুই যেতে পারবি তো? তুই এত ভাবিস না, আমি ঠিক চলে যাব। তুই বাড়ি যা, অনেক লোকজন এখনো আছে। কথা শেষ করেই ফেরিঘাট ধরে সামনের দিকে এগোলাম। ততক্ষণে আকাশ কালো করে এসেছে, কিন্তু একটাও তো নৌকা দেখছি না। কি জানি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ওদিকে বাড়ি কখন যে পৌঁছবো কিছুই তো বুঝতে পারছি না। ও, আবার কে ফোন করলো? হ্যাঁ বলো। তুমি কি বেরিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি ফেরিঘাটে পৌঁছে গেছি, কিন্তু কোনো নৌকা নেই। ও কি যে করবো না বুঝতে পারছি না। এখান থেকে হুগলি যাওয়ার শেষ ট্রেনটাও ছেড়ে চলে গেছে। ওই তো একটা নৌকা আসছে মনে হচ্ছে। এই রাখছি রাখছি, দাঁড়াও, রাখছি। ও মাঝি ভাই, মাঝি ভাই শুনছো? ও মাঝি ভাই, মাঝি ভাই, তুমি আমায় ওই পারে নিয়ে যাবে? একটু পার করে দাও না ভাই। কোথায় যাবেন আপনি? বর্ধমান যাব। না না বাবু, এই ঝড় বৃষ্টির রাতে ওইদিকে নৌকা ঠেলে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু আমার যে খুব দরকার মাঝি ভাই, আমার যে পৌঁছতেই হবে। কিন্তু বিপদ ঘাড়ে নিয়ে আমি যাব না ওখানে। আমি তোমাকে একটু বেশি টাকা দেব, দয়া করে চলো না মাঝি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি নৌকা ঘাটে ভেরাচ্ছি, আপনি উঠে আসুন দেখি। এত বেলায় কোথায় গেছিলেন বাবু? বড়বেরিয়ায় গ্রামে একটা বন্ধুর বাড়ি। তা বাবু, এত রাতে আপনি ফিরতে গেলেন কেন? বাড়ি থেকে ফোন এলো, মেয়েটার জ্বর এসেছে, তাই ফিরতে হচ্ছে আর কি। না মানে রাতের বেলা এই জায়গাটা তো ভালো নয়, তাই বলছিলাম আর কি। হ্যাঁ, মানিকও তাই বললো বটে। তা তোমার নাম কি? হ্যাঁ, রাধন। তুমি কোথায় থাকো? ওই দূরের একটা গ্রামে আমার বাড়ি। আমি আবার বলছি বাবু, এই এত রাতে নদী পেরোনো আপনার সঠিক সিদ্ধান্ত নয়। জানি ভাই, কিন্তু আমার কিছু আর করার ছিল না গো। মাঝির সাথে কথা বলতে বলতে নৌকা পেরোচ্ছিলাম বেশ ভালো। হঠাৎ লক্ষ্য করলাম নদীর জলের গতিবেগ
বাড়তে শুরু করেছে। নৌকাটা কেমন যেন দুলতে শুরু করে হঠাৎ করে। দেখছেন বাবু, দেখছেন হঠাৎ করে জল কেমন ফুলতে শুরু করেছে? হ্যাঁ তাই তো। এটা কি হচ্ছে? কিভাবে হলো এটা? এটা কি হচ্ছে? এরকম হলে তো পড়ে যাব এখনই। মাঝি মাঝি কিছু একটা করো। আমি তো বলেইছিলাম বাবু, এত রাতে নদী পথে সমূহ বিপদ। এই বোধহয় বিপদের শুরু। হায় 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 হায়, আরে আরে পড়ে যাবো যে। ধরে বসুন বাবু, ধরে বসুন, না হলে পড়ে যাবেন যে। কি সর্বনাশ, জল যে ক্রমশ বেড়েই চলেছে। হায় ভগবান, ঠিক মতো বাড়ি পৌঁছতে পারবো তো? প্রকৃতির এই লীলা খেলা মাথায় নিয়ে আর প্রাণ হাতে করে আমরা চলতে লাগলাম সামনের দিকে। এমন সময় হঠাৎ করেই নৌকায় ফাটল দেখা দিল, আর নৌকা ডাল সামলাতে না পেরে উল্টে গেল নদীতে। আরে আরে এই, বাঁচাও বাঁচাও বাঁচাও! হারাধন, কোথায় ভাই তুমি? কোথায় গেলে হারাধন? হারিয়ে গেলে নাকি? হারাধনকে খুঁজে না পেয়ে অবশেষে আমার সাঁতার জানার শিক্ষাকে কাজে লাগালাম। ওই দুর্যোগের মধ্যেও নদীতে সাঁতরাতে শুরু করলাম। কোথায় যাব, কোন দিকে উঠব, কিছুই বুঝে উঠতে পারলাম না। তবুও শুধু ভেসে চললাম। অনেকক্ষণ সাঁতার কাটতে কাটতে হাত পা যেন ঝিম ধরে যাচ্ছিল। প্রাণ হারাবার জোগাড় হয়ে গেছিল প্রায়। এমন সময় মনে হলো আমি যেন পাড়ের কাছাকাছি পৌঁছে গেছি। পায়ের নিচে মাটি অনুভব করা শুরু করলাম। কোনোরকম ভাবে শরীরের আরেকটু শক্তি লাগিয়ে জোর করে সাঁতরে অবশেষে একটা পাড়ে এসে উঠলাম। পাড়ে তো উঠলাম, কিন্তু এটা কোথায়, কোন জায়গা, কিছুই তো বুঝতে পারছি না। একটু এগিয়ে গিয়ে দেখব। যা অন্ধকার, কিছুই তো দেখতে পাচ্ছি না। কি যে করি বুঝতেও পারছি না। জায়গাটা মোটেই সুবিধের লাগছে না আমার। ফোনের টর্চটা জ্বালিয়ে এগোই। ইস, ফোনটা তো জলে ভিজে বন্ধ হয়ে গেছে। কি করি এবার? একটু সামনের দিকে এগিয়ে দেখি। ওই অন্ধকারেই খানিকটা সামনের পথ ধরেই এগোতে শুরু করলাম। রাস্তা যেন সামনের দিকে আরো কালো মনে হচ্ছিল। কোন দিকে যাব বুঝতে না পেরে শরীর যেন ভারী হয়ে আসছিল। আকাশের কালো মেঘে চাঁদের আলোও পথে পড়ছে না। ঝিঁঝি ছাড়া কিছুই যে এখানে নেই মনে হচ্ছে। ভয়াবহ পাতার আওয়াজে শরীরটা শিরশির করে উঠল। হঠাৎ করে যেন আবার এই প্রকৃতির ভয়াবহ রূপের খেলা শুরু হলো। কি এত হাওয়া, ঝড় কোথা থেকে শুরু হলো হঠাৎ করে? ক্রমশ ঝড়ের গতি যে বাড়তে থাকছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখছি। এ তো মহা বিপদ। আবার আমি কোথায় যাই কিছুই তো দেখতে পাচ্ছি না। একটু এগোই। এই তো একটা রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু যে চালাবে সে কোথায়? বলছি, কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? আমি যখন এইভাবে কাতর স্বরে চেঁচাচ্ছি, তখন দেখি দূর থেকে একটা লোক অন্ধকার ভেদ করে আমার দিকে এগিয়ে এলো। কি হয়েছে দাদা বাবু? এই যে দাদা, অনেকক্ষণ ধরে এই ঝড় জলের মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছি। আমায় একটু সাহায্য করুন না। আমি বংশী। সমস্যায় পড়েছেন সেটা আপনাকে দেখে বুঝতে পারছি, কিন্তু কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আমি বড় বিপদে পড়ে এখানে এসে পড়েছি। এই রিক্সাটা কার বলতে পারবেন? এটা আমার রিক্সা। দয়া করে আমায় যে কোনো একটা লোকালয়ে আপাতত পৌঁছে দিন দাদা। আমি কলকাতা ফিরবো, কিন্তু ফেরি বন্ধ, শেষ ট্রেন চলে গেছে। কি করবো বুঝতে পারছি না। ঠিক আছে, আপনি রিক্সায় উঠে বসুন। আসলে এই জায়গাটা খুব একটা ভালো নয়। এখানে বেশিক্ষণ থাকলে বিপদ আরো বাড়বে। আমি যেমন করে হোক আপনাকে লোকালয়ে পৌঁছে দেব। আপনি ভয় পাবেন না, আমি আছি তো। আর কথা না বাড়িয়ে
আমি বংশীর রিকশায় চেপে বসলাম, আর সেও আমাকে ঝড়ের বেগে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলো। আপনি এই দুর্যোগের রাতে কোথায় গিয়েছিলেন বাবু? উফ, আর বলবেন না দাদা, কোন লগ্নে যে আজ নিমন্ত্রণ বাড়িতে যেতে গেলাম। ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলেই শান্তি। আপনি আজ না এসে পড়লে আমার যে কি হতো কি জানি। কিন্তু আপনি এখানে কেমন করে পৌঁছলেন? অনুষ্ঠান বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়ির পথে, কিন্তু মাঝি ভাই শুনছো, একটু পার করে দাও না ভাই। না না বাবু, এই ঝড় বৃষ্টির রাতে ওইদিকে নৌকা ঠেলে নিয়ে যাওয়া যাবে না। আমি তোমাকে একটু বেশি টাকা দেবো। আচ্ছা ঠিক আছে। এত বেলায় কোথায় গেছিলেন বাবু? বড় বেরিয়ায় গ্রামে একটা বন্ধুর বাড়ি। বাড়ি থেকে ফোন এলো, মেয়েটার জ্বর এসেছে, তাই ফিরতে হচ্ছে আর কি। না মানে রাতের বেলা এই জায়গাটা তো ভালো নয়। হঠাৎ লক্ষ্য করলাম নদীর জলের গতিবেগ বাড়তে শুরু করেছে। হঠাৎ করেই নৌকায় ফাটল দেখা দিল, আর নৌকা টাল সামলাতে না পেরে উল্টে গেল নদীতে। হারাধনকে খুঁজে না পেয়ে অবশেষে আমার সাঁতার জানার শিক্ষাকে কাজে লাগালাম। বাড়ি তো উঠলাম, কিন্তু এটা কোথায়? কি এত হাওয়া, ঝড় কোথা থেকে শুরু হলো হঠাৎ করে? এই তো একটা রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু যে চালাবে সে কোথায়? তারপরেই আপনার সাথে দেখা, কিন্তু এই জঙ্গলে আপনি কিভাবে? আমি গেছিলাম নদীর ওপারে এক রোগীর বাড়ি ওষুধ দিতে। ঝড় জলে আটকে পড়েছিলাম। একটু বৃষ্টি থামতেই এগোলাম, কিন্তু পথে আবার বৃষ্টিতে আটকে গেলাম। তারপরে তো আপনার সাথে দেখা। ওই জঙ্গলটা যা বিপজ্জনক ছিল। বিপদ এখনো কাটেনি বাবু, এই পুরো এলাকাটাই কিন্তু বিপজ্জনক। শুধু রোগীর বাড়ি যাবার কথা ছিল বলেই এই পথে এসেছিলাম, না হলে দিনের বেলাতেও কেউ এই পথে খুব একটা যাতায়াত করে না। এই সমস্ত 7-5 কথা বলতে বলতেই বংশী আমাকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলল। ঝড় তখন কিছু কমলেও বৃষ্টি কিন্তু তার আপন ছন্দে জোরেই পড়ছিল। সারাদিনের ক্লান্তিতে আমার চোখটা লেগে গিয়েছিল রিক্সাতে। ঘোর কাটল বংশীর সজোরে ব্রেক কষার ঝটকা নিতে। চোখ খুলেই সামনে যা দেখলাম, তাতেই আমার পিলে চমকে গেল। এটা কি? এটা যে একটা লাশ, এটা আবার মাঝ রাস্তায় কি করে এলো? হে ভগবান, আমি ভাবলাম আপনাকে তাড়াতাড়ি লোকালয়ে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে যাব, কিন্তু তা মনে হচ্ছে এই যাত্রায় আর হলো না। মানে কি বলছেন দাদা? তবে হ্যাঁ, এই জায়গাটা সত্যি অদ্ভুত রে, কেমন যেন গা ছমছমে। এবার কি হবে? হ্যাঁ বাবু, আমি যা ভয় পেয়েছিলাম তাই হলো বোধ করি। দেখছি কি করা যায়। আমি বডিটা রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি। তবে আপনাকে একটা কথা বলি, যাই হয়ে যা, আপনি কিন্তু এই রিক্সা থেকে নামবেন না কোনো প্রকারে, তাহলে কিন্তু বিপদ আসন্ন। বংশী এই কথা বলেই আমায় রিক্সায় বসিয়ে রেখে সামনের দিকে এগিয়ে গেল, বডিটা সরিয়ে দিতে। এরপরেই বংশী বডিটা টেনে টেনে একটা দেওয়ালের পিছনের দিকে নিয়ে চলে গেল, আর আমি একা রিক্সায় বসে রইলাম। অনেকক্ষণ অপেক্ষা করছি, কিন্তু বংশী তো এখনো এলো না। ওর কোনো বিপদ হলো না তো? দেখি একবার নেমে গিয়ে। কি আশ্চর্য, কাউকেই তো দেখছি না। জায়গাটা কেমন যেন লাগছে, কিন্তু বংশীকেও তো কোথাও দেখছি না। ও গেল কোথায়? ওর কি কোনো বিপদ হলো? ভয়ে বুকটা ঠিপ ঠিপ করছে। কি করবো কিছুই বুঝতে পারছি না। যাই, একে গিয়ে দেখি সামনের ঘরটায়, একবার দেখি। হ্যাঁ, জায়গাটা দেখেই যেন মনে হচ্ছে অনেকদিন কেউ এই জায়গায় আসেনি। আর দেওয়ালে লেখা জৈবিক পরীক্ষা কেন্দ্র। ওইখানে তো বংশী যাবে না, যাবেই বা কেন? কিন্তু তাও একবার হাঁক পাড়ি। বংশী, বংশী, কোথায় গেলেন দাদা? ওই তো ওইখানে একটা জানালা মনে হচ্ছে। যাই,
একবার ওখানে চোখ রেখে দেখি। কি কারা যেন ভিতর থেকে কথা বলছে মনে হচ্ছে, কিন্তু গলার আওয়াজগুলো তো সুবিধার ঠেকছে না। যাই যাই শুনি ভালো করে একবার। বাইরে তাড়াতাড়ি আমার ছাড়, আমায় আর দাঁড়ালে চলবে না কিন্তু। ওরা কি কথা বলছে দেখি তো। কি ওরা একটা মৃতদেহ নিয়ে তার উপর কি করছে? এটা তো খুবই হাড়হিম করা ঘটনা যা দেখছি আমি। এটা তো একটা মানুষের মাথায় একটা পশুর মাথা সেলাই করা হচ্ছে। আর কথাগুলো তাহলে কে বলছিল? ওরে এবার তাড়াতাড়ি কর রে। এসব আমি কি দেখছি? আমি যা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার মাথা ঘুরছে। ও মাগো, ও মাগো, বাঁচাও বাঁচাও বাঁচাও! কোনো বেঁচে আছিস নাকি মরে গেছিস? না না না, আমি মরিনি, আমি জীবিত। আমি বেঁচে আছি। আমরা তো অনেক দিন ধরেই এরকম একজনকে খুঁজছিলাম, কিন্তু এতদিন শুধু মরা মানুষদের নিয়ে গবেষণা চালিয়ে যেতে হয়েছে। আর পাওয়া গেল তো। চল চল আমার সাথে ভেতরে চল তুই। বাবা গো, বাঁচাও বাঁচাও বাঁচাও! এ তো সেই আবার নদীর পাড়ের কাছাকাছি চলে আসছি মনে হচ্ছে। আর পেছনে ওরাও তো আমাকে তাড়া করছে এখনো। এই তো নদীর পাড়, আর তো যাবার রাস্তা নেই। এবার কি করি? এবার কি করি? কিরে, আমাদের হাত থেকে পালিয়ে বাঁচবি ভেবেছিস? হ্যাঁ, কোথায় পালিয়ে বাঁচবি তুই? অনেক দিন জ্যান্ত মানুষ ধরিনি আমরা, আজ সুযোগ পেয়েছি, আর ছাড়ছি না। আজ তোকেই আমরা পরীক্ষা করব। আমার মনে হচ্ছে আর কোনো উপায় নেই, এবার আমাকে নদীর জলেই ঝাঁপ দিতে হবে, এছাড়া আমি আর বাঁচতে পারবো না। ও মা গো! আমার তখন মাথায় একটাই চিন্তা, আমাকে বাড়ি ফিরতেই হবে। মেয়েটার জ্বর, আর আমি জলে ঝাঁপ দিতেই ভূতগুলো ম্যাজিকের মতো উধাও হয়ে গেল। ওই যে স্যার, হ্যাঁ এটাই তো মনে হচ্ছে সুকুমার। কাল তো এই রঙের জামা পরেই এসেছিল। এই সুকুমার, এই সুকুমার, সুকুমার! স্যার, স্যার বেঁচে আছে, ও বেঁচে আছে স্যার। যাক, বাঁচা গেল। ওনাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে এক্ষুনি। হ্যাঁ বৌদি বলুন। সুকুমারের ফোন বন্ধ দাদা, এখনো পেলাম না। আপনারা কোনো খবর পেলেন? আমি যে চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। সুকুমারকে পেয়েছি বৌদি, ও সুস্থ আছে, আর কোনো চিন্তা নেই।